আসসালামু আলাইকুম। আজকে ফ্রম বাংলা প্ল্যাটফর্মে আমরা শিখব ট্রান্সলেশন এবং ভোকাবুলারি। প্রচুর পরিমাণ ভোকাবুলারি আমরা শিখব, পাশাপাশি ট্রান্সলেশন করা শিখব। তো এইখানে আমাদের প্রথমে যে ৩টা ভোকাবুলারি গুরুত্বপূর্ণ শেখা দরকার সেটা হচ্ছে জনমত, যার ইংরেজি পাবলিক পারসেপশন, তুলে ধরা, এটার ইংরেজি হচ্ছে হাইলাইট, এবং অন্যদের থেকে আলাদা করা, তার ইংরেজি হচ্ছে সেট অ্যাপার্ট ফ্রম। সেট অ্যাপার্ট ফ্রম। তাহলে এগুলো মুখস্থ করা হয়ে গেলে আমরা যে উদাহরণটা নিয়েছি সেটা হলো, নতুন বিজ্ঞাপনটি কোম্পানির ইতিবাচক জনমত তুলে ধরেছে এবং এটি তাদের বাজারে অন্যদের থেকে আলাদা করেছে। তাহলে এই যে বলছে নতুন বিজ্ঞাপনটি কোম্পানির ইতিবাচক জনমত তুলে ধরেছে, এটার সাবজেক্ট কি আর ভার্ব কি? এটার সাবজেক্ট হচ্ছে এই যে নতুন বিজ্ঞাপনটি, দ্য নিউ অ্যাডভার্টাইজমেন্ট। দ্য নিউ অ্যাডভার্টাইজমেন্ট কি করেছে? তুলে ধরেছে, এই যে হাইলাইটেড। দ্য নিউ অ্যাডভার্টাইজমেন্ট হাইলাইটেড কি তুলে ধরেছে? দ্য পজিটিভ পাবলিক পারসেপশন, ইতিবাচক জনমত, অব দ্য কোম্পানি, কোম্পানির। তারপর কি করেছে? এবং এবং আলাদা করেছে, এই যে আলাদা করেছে তার ইংরেজি হচ্ছে সেট দেম অ্যাপার্ট। তাদেরকে আলাদা করেছে, সেট দেম অ্যাপার্ট কি? অন্যদের থেকে। ফ্রম আদার্স, বাজারে, ইন দ্য মার্কেট। এইভাবে তাহলে আমরা শিখে ফেললাম জনমত তুলে ধরা এবং অন্যদের থেকে আলাদা করা, এটার ইংরেজি কি হয়। আচ্ছা, এরপরে কি আছে আমরা দেখি উদাহরণটা। বলছে তার সততা সাধারণ মানুষের মাঝে একটি ভালো জনমত তৈরি করেছে, যা তাকে অন্যান্য নেতাদের থেকে আলাদা করে। তাহলে আমাদের সাবজেক্ট কি? তার সততা। এবং তার সততা, তারপরে সাবজেক্টের পরে আমাকে ভার্ব নিতে হবে। ভার্ব মানে কি? একটা কাজ করা বোঝায়। তার সততা কি করেছে? তৈরি করেছে। এই যে এটা হলো ভার্ব। তাহলে ইংরেজিতে প্রথমেই হবে তার সততা, হিজ অনেস্টি, তৈরি করেছে, যেহেতু বলছে করেছে, বলেছে, শুনেছে, এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করলাম হ্যাজ ক্রিয়েটেড। তার সততা তৈরি করেছে, কি তৈরি করেছে? এ গুড পাবলিক পারসেপশন, একটি ভালো জনমত। একটি ভালো জনমত কি করেছে? তারপর হুইচ সেটস হিম, হুইচ সেটস হিম, যা, এই যে যার কারণে হলো হুইচ। তারপরে কি? এটা এখানে সাবজেক্ট হিসেবে গেছে, তারপরে আবার আমাকে ভার্ব নিতে হবে, যা তাকে আলাদা করে। সেটস হিম অ্যাপার্ট, সেটস হিম অ্যাপার্ট, অন্য নেতাদের থেকে। ফ্রম আদার লিডার্স, ফ্রম আদার লিডার্স। আচ্ছা, তাহলে এটার ইংরেজিও আমরা শিখে গেলাম। তারপরে আমরা কোনটা শিখবো আমরা দেখি। এরপরে আছে আমাদের তুলে ধরা, প্রজেক্ট। ভোকাবুলারি আছে তুলে ধরা, যার ইংরেজি এবার আমরা দিব হচ্ছে প্রজেক্ট। আর মূলত, তার ইংরেজি আমরা শিখবো হচ্ছে এসেনশিয়ালি। মূলত, এসেনশিয়ালি। তাহলে উদাহরণটা কি আছে? যে তিনি মূলত একজন ব্যবসায়ী হলেও নিজেকে একজন সমাজসেবক হিসেবে সবার সামনে তুলে ধরেন। তাহলে বাংলা বাক্যের মধ্যে যদি কখনো যে এরকম থাকে যে হলেও, হলেও, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে অলদো। অলদো অর্থ হলো যদিও বা হলেও। তাহলে তিনি মূলত একজন ব্যবসায়ী হলেও, অলদো হি ইজ এসেনশিয়ালি এ বিজনেসম্যান। এই যে এসেনশিয়ালি তার ইংরেজি মূলত, এটা আমরা শিখে গেলাম। অলদো হি ইজ এসেনশিয়ালি এ বিজনেসম্যান, কি করেন? তিনি নিজেকে সবার সামনে সমাজসেবক হিসেবে তুলে ধরেন। তাহলে এই যে আবার সাবজেক্ট হি, তারপরে আমার ভার্ব হলো কি? তুলে ধরেন। হি প্রজেক্টস, তিনি তুলে ধরেন। কাকে? নিজেকে, হিমসেলফ। কি হিসেবে? অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার, একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে সবার সামনে। টু এভরিওয়ান, টু এভরিওয়ান। ওকে। আচ্ছা, এরপরে কি আছে? আর একটা উদাহরণ বলছে এই নতুন লোগোটি মূলত আমাদের কোম্পানির আধুনিক চিন্তাধারাকে সুন্দরভাবে তুলে ধরে।
তাহলে এই যে সাবজেক্ট, এই নতুন লোগোটি, দিস নিউ লোগো কি করে? তুলে ধরে। সাবজেক্টের পরে ভার্ব বের করতে হবে, তুলে ধরে। এই যে এখানে মূলত আছে সাবজেক্ট আর ভার্বের মধ্যখানে মূলত এসেনশিয়ালি অ্যাডভার্ব বসায় দেওয়া যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্য নিউ লোগো এসেনশিয়ালি প্রজেক্টস, নতুন লোগোটা তুলে ধরে, কি তুলে ধরে? দ্য মডার্ন মাইন্ডসেট, আধুনিক চিন্তাধারা, অফ আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানির, বিউটিফুলি, সুন্দরভাবে, সুন্দরভাবে। তাহলে এইভাবে আমাদেরকে ট্রান্সলেশন শিখতে হবে। ট্রান্সলেশন শিখতে হলে অবশ্যই আমাদেরকে ভোকাবুলারি আগে জানতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব খুঁজে বসিয়ে তারপরে অবজেক্ট বসিয়ে দিতে হবে। আচ্ছা, এর পরের উদাহরণটা আমাদের কি আছে আমরা দেখি। সেটা হচ্ছে আমরা আগে ভোকাবুলারি শিখে নিই। ধারণা, তার ইংরেজি হচ্ছে ন্যারেটিভ। পারিশ্রমিক নেওয়া বা পারিশ্রমিক দাবি করা, তার ইংরেজি হচ্ছে চার্জ। পরস্পর সংযুক্ত, তার ইংরেজি হচ্ছে ইন্টারকানেক্টেড। ইন্টারকানেক্টেড। তাহলে উদাহরণ বলছে যে আধুনিক যুগে ব্যবসা ও প্রযুক্তি পরস্পর সংযুক্ত, তাই কোম্পানিগুলো নতুন ধারণাটি তৈরির জন্য উচ্চ পারিশ্রমিক দাবি করে। আচ্ছা, আধুনিক যুগে এখানে আমাদের সাবজেক্ট কি? ব্যবসা ও প্রযুক্তি, তাই না? তার আগে আমরা আধুনিক যুগে এটা বসিয়েছি, এটা যদিও সাবজেক্ট নয়, এটা আমরা আগে বসিয়ে নিয়েছি। ইন দ্য মডার্ন এরা, ব্যবসা ও প্রযুক্তি সাবজেক্ট, বিজনেস অ্যান্ড টেকনোলজি পরস্পর সংযুক্ত, ইন্টারকানেক্টেড। এখন এই যে পরস্পর সংযুক্ত, ইন্টারকানেক্টেড, এটা তো ভার্ব নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সাবজেক্ট বসলো, অ্যাডজেক্টিভ বসলো, কিন্তু আমার ভার্ব তো বসাতে হবে। তো ভার্ব আমার যেখানে খুঁজে পাওয়া যায় না সেখানে আমাকে অক্সিলারি ভার্ব নিতে হয়, তাই না? এই হচ্ছে আর। আর কেন নিলাম? কারণ বিজনেস অ্যান্ড টেকনোলজি এটা প্লুরাল, তাই এখানে আমাকে আর করা হয়েছে। তাহলে বিজনেস অ্যান্ড টেকনোলজি আর ইন্টারকানেক্টেড, পরস্পর সংযুক্ত, তাই কোম্পানিগুলো নতুন ধারণাটি তৈরি করার জন্য উচ্চ পারিশ্রমিক দাবি করে। তাইলে কোম্পানিগুলো এখানে হচ্ছে সাবজেক্ট, আর পারিশ্রমিক দাবি করে এটা হচ্ছে ভার্ব। তাহলে কোম্পানিজ চার্জেস, কোম্পানিগুলো দাবি করে, হাই ফিস, উচ্চ পারিশ্রমিক, টু ক্রিয়েট, তৈরি করতে, দ্য নিউ ন্যারেটিভ, নতুন ধারণা। তাহলে ন্যারেটিভ মানে আমরা জানলাম কি? ধারণা। চার্জ মানে পারিশ্রমিক নেওয়া বা দাবি করা। আর ইন্টারকানেক্টেড মানে পরস্পর সংযুক্ত। আচ্ছা, এর পরের উদাহরণটা কি আছে আমরা একটু দেখি। এর পরেরটা আছে, তিনি প্রমাণ করেছেন যে বৈশ্বিক সমস্যাগুলো পরস্পর সংযুক্ত এবং এই ধারণাটি প্রচার করার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। তাহলে এখানে সাবজেক্ট কি? তিনি প্রমাণ করেছেন। এই যে হি প্রুভড, তিনি প্রমাণ করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করলেও হতো, আবার এই পাস্ট ইনডিফিনিট দিয়ে করলেও হয়, এই জন্য পাস্ট ইনডিফিনিট দিয়ে করা হয়েছে। হি প্রুভড দ্যাট, যে বৈশ্বিক সমস্যাগুলো পরস্পর সম্পর্ক যুক্ত, গ্লোবাল ইস্যুজ আর ইন্টারকানেক্টেড। এই যে বৈশ্বিক সমস্যা, এটা সাবজেক্ট, ইংরেজি গ্লোবাল ইস্যুজ, পরস্পর সংযুক্ত, তার ইংরেজি ইন্টারকানেক্টেড। তাহলে ইন্টারকানেক্টেড, এটা তো প্রথমেই বললাম অ্যাডজেক্টিভ, তাহলে এটার তো একটা অক্সিলারি ভার্ব লাগবে। তাই এই যে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই এখানে আর নিয়ে নিলাম। অর্থাৎ বৈশ্বিক সমস্যাগুলো পরস্পর সম্পর্কযুক্ত হয়। এই যে হয় বা হয়ে থাকে, তার ইংরেজি হচ্ছে এখানে আর। এই ধারণাটি প্রচার করার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেন না। এই যে সাবজেক্ট হি, তিনি, নেন না, ডাজেন্ট চার্জ এনিথিং, অর্থাৎ কোনো পারিশ্রমিক চার্জ করেন না। হি সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, এই কারণে এখানে ডাজ হয়ে গেল। নেগেটিভ করতে হলে ডাজ নট চার্জ, ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তাই না? ডাজের পরে ভার্বের বেস ফর্ম হয়। হি ডাজ নট চার্জ এনিথিং টু প্রমোট, প্রচার করার জন্য, হিজ ন্যারেটিভ, তার ধারণা। এই হলো বিষয়। তাহলে আমি এইখানে তোমাদের একটা প্র্যাকটিস করার জন্য একটা বাক্য রেখেছি যে এই কোর্সের সব বিষয়গুলো পরস্পর সংযুক্ত এবং এই নতুন ধারণাটি শেখানোর জন্য তারা কোনো অতিরিক্ত পারিশ্রমিক নেয় না। ওকে।
এর পরের উদাহরণ কি আছে আমরা একটু দেখি। সেটা হলো আমাদের যে ভোকাবুলারি এবার আমরা শিখবো তার ইংরেজি হচ্ছে লক্ষ্য। লক্ষ্যর ইংরেজি হচ্ছে মিশন। এবং পার্থক্য করা বা হওয়া, এবার তার ইংরেজি আমরা শিখবো ডিফারস ফ্রম। এখানে এস যুক্ত করা না, ডিফার ফ্রম, এস যুক্ত হয়ে আছে বানান ভুলের কারণে। ডিফার ফ্রম মানে পার্থক্য করা বা হওয়া, আর প্রয়োজন মাফিক তার ইংরেজি হচ্ছে টেইলর। উদাহরণ দেখি। আমাদের কোম্পানির লক্ষ্য অন্য সবার চেয়ে আলাদা, কারণ আমরা গ্রাহকদের জন্য প্রয়োজন মাফিক সেবা প্রদান করি। তো আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে কি, আমাদের কোম্পানির লক্ষ্য আলাদা, এইটা হলো সাবজেক্ট, আর এই আলাদা হলো আমাদের এখানে ভার্ব। এই যে আমাদের কোম্পানির লক্ষ্য, আওয়ার কোম্পানিজ মিশন কি আলাদা, ডিফার্স। আলাদা বলতে এখানে বোঝাচ্ছে আলাদা হয়, আলাদা হওয়া। আমাদের কোম্পানির লক্ষ্য আলাদা হয়। আওয়ার কোম্পানিজ মিশন ডিফার্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এইখানে এস ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়ে গেল। সবার চেয়ে আলাদা, অন্য সবার চেয়ে আলাদা, এই যে ডিফার্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে সবসময় ফ্রম নিয়ে নিতে হয়। ফ্রম এভরিওয়ান এলসেস, অর্থাৎ আমাদের কোম্পানির লক্ষ্য সবার চেয়ে আলাদা, কারণ বিকজ আমরা গ্রাহকদের জন্য প্রয়োজন মাফিক সেবা প্রদান করি। তাহলে এখানে সাবজেক্ট হলো আমরা, আর ভার্ব হলো সেবা প্রদান করি। তাহলে উই প্রোভাইড, আমরা প্রদান করি, কি প্রদান করি, প্রয়োজন মাফিক সেবা। টেইলর্ড সার্ভিস, টেইলর্ড সার্ভিসেস, কাদের জন্য, আমাদের গ্রাহকদের জন্য। ফর আওয়ার ক্লায়েন্টস, ফর আওয়ার ক্লায়েন্টস। ওকে, এর পরের উদাহরণটা আমরা দেখি। সেটা কি, যে এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য প্রয়োজন মাফিক কোর্স তৈরি করা, যা প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে যে এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানের লক্ষ্য, এটা হলো সাবজেক্ট, আর এই যে হলো, এটা হলো আমাদের এখানে ভার্ব। কিভাবে আমরা একটু দেখি। তাহলে এই সমাজসেবামূলক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য, দ্য মেইন মিশন। লক্ষ্যর ইংরেজি আমরা মিশন শিখেছি, এখানে লক্ষ্যর ইংরেজি আর অনেক কিছু হতে পারে, আমরা এখানে মিশন দিয়ে শিখছি আর কি। দ্য মেইন মিশন অফ দিস নন প্রফিট অর্গানাইজেশন, তাহলে সমাজসেবামূলক প্রতিষ্ঠান তার ইংরেজি হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। তাহলে এটুকুর মানে হলো আমাদের সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য, দ্য মেইন মিশন অফ দিস নন প্রফিট অর্গানাইজেশন। এই যে বলছে হলো, হলোর ইংরেজিটা হলো এই যে ইজ, হলো, হয়, এগুলোর ইংরেজি হচ্ছে ইজ, এম, আর। সেটা কি অনুযায়ী হবে, সাবজেক্ট অনুযায়ী হবে, প্লুরাল সিঙ্গুলার অনুযায়ী, এম, ইজ, আর, এগুলোর অর্থ হচ্ছে হয়, হলো। ঠিক আছে। তো তাহলে আমি সাবজেক্ট বসালাম, ভার বসালাম কি, শিক্ষার্থীদের জন্য প্রয়োজন মাফিক কোর্স তৈরি করা। এই যে তৈরি করা, টু ক্রিয়েট, টু ক্রিয়েট, কি তৈরি করা, প্রয়োজন মাফিক কোর্স, টেইলর্ড কোর্স, প্রয়োজন মাফিক তার ইংরেজি টেইলর্ড। টেইলর্ড কোর্সেস কাদের জন্য, স্টুডেন্টদের জন্য, ফর স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের জন্য, যা এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা। আমি যদি বলি যা প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা হয়, তাহলে এই আলাদা এটা এখানে আমরা সাবজেক্ট ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, এবং তার ইংরেজি হচ্ছে ডিফার, ডিফার। আচ্ছা, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ডিফারের সাথে সবসময় ফ্রম বসে যায়, ডিফার ফ্রম। তাহলে এই যে যা, তার ইংরেজি হচ্ছে হুইচ, সম্পূর্ণ তার ইংরেজি হচ্ছে কমপ্লিটলি, আর আলাদা হয়, যা সম্পূর্ণ আলাদা হয়, হুইচ কমপ্লিটলি ডিফার্স। এই যে ডিফার্স কেন হলো, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে ডিফার থেকে ডিফার্স হয়ে গেল, হুইচ কমপ্লিটলি ডিফার্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ফ্রম। কোনটা থেকে আলাদা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে, প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে, ফ্রম দ্য ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা তার ইংরেজি ফ্রম ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। ওকে,
ট্র্যাডিশনাল মানে প্রচলিত, এডুকেশন সিস্টেম মানে হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তাহলে এই যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভোকাবুলারি শিখছি প্লাস ইংরেজি করা শিখছি। ওকে, এখন আমি উদাহরণ হিসেবে একটা বাক্য রেখেছি, সেটা হচ্ছে প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য একে অপরের থেকে আলাদা হয়, তাই সবার পরিকল্পনাও নিজের প্রয়োজন মাফিক হওয়া উচিত। এটা আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে সেটা আবার চেক করে দেখবে যে ঠিক হয়েছে কিনা, এবং তোমরা আমার কমেন্ট বক্সের নিচে এটা লিখে জানাতে পারো। এরপরে আমরা কোনটা শিখব? এরপরে দুইটা ভোকাবুলারি আমরা শিখবো, সেটা হচ্ছে পরিচালনা করা, তার ইংরেজি ম্যানেজ। পরিচালনা করার আরো অনেক ইংরেজি আছে, সিনোনিম হিসেবে অনেক ইংরেজি আছে, কিন্তু এইখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পরিচালনা করার ইংরেজি আমরা ব্যবহার করব ম্যানেজ। আর উদ্দেশ্যমূলক, তার ইংরেজি আমরা শিখবো হচ্ছে ইন্টেনশনাল। উদ্দেশ্যমূলকের আরো অনেক ইংরেজি আছে, কিন্তু আমরা এখানে শিখবো ইন্টেনশনাল। ঠিক আছে, কোনো ভুল বোঝা যাবে না যে উদ্দেশ্যমূলক ইংরেজি ইন্টেনশনাল নয় কি না, এই ক্ষেত্রে আমরা এখানে ইন্টেনশনাল ব্যবহার করছি। তাহলে উদাহরণ আমরা একটু দেখি। প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সাথে পরিচালনা করার জন্য তার এই উদ্দেশ্যমূলক প্রচেষ্টা প্রশংসনীয়। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে এই যে তার এই উদ্দেশ্যমূলক প্রচেষ্টা প্রশংসনীয়, কিন্তু প্রশংসনীয় কিন্তু ভার্ব নয়, প্রশংসনীয় হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, প্রশংসনীয় মানে কি কোনো একটা গুণ বোঝাচ্ছে, কোনো একটা গুণ বোঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তাহলে তার এই উদ্দেশ্যমূলক প্রচেষ্টা, তার ইংরেজি হচ্ছে হিজ ইন্টেনশনাল এফোর্ট। হিজ ইন্টেনশনাল এফোর্ট, এই যে প্রচেষ্টা, তার প্রচেষ্টাটা কি জন্য? টু এফিশিয়েন্টলি ম্যানেজ, দক্ষতার সাথে পরিচালনা করার জন্য। কি দক্ষতার সাথে পরিচালনা করে? দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। কি সেটা? এই যে দক্ষতার সাথে যে পরিচালনা করে সেটা প্রশংসনীয়। প্রশংসনীয় ইংরেজি হচ্ছে কমেন্ডেবল। কিন্তু কথা হলো পুরো বাক্যটার মধ্যে এইটুক হলো সাবজেক্ট, আমি যদি তার সঙ্গে এইটুকু যুক্ত করে দিই পুরোটাই হবে আমার সাবজেক্ট, কমেন্ডেবল হলো আমার অ্যাডজেক্টিভ, কিন্তু শুধু সাবজেক্ট আর অ্যাডজেক্টিভ দিয়ে তো বাক্য গঠন হবে না। আমার এর জন্য কি নিতে হবে? আমাকে ভার্ব লাগবে বাক্যের মধ্যে, কিন্তু এই বাক্যের মধ্যে যেহেতু মেন ভার্ব নেই, তাই আমাকে ইজ দিয়ে আমার অক্সিলারি ভার্ব দিয়ে পূরণ করতে হলো ভার্বের জায়গাটা। তাহলে হিজ ইন্টেনশনাল এফোর্ট টু এফিশিয়েন্টলি ম্যানেজ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ইজ কমেন্ডেবল। ওকে, প্রজেক্টের খরচ পরিচালনা করার ক্ষেত্রে তারা কিছু উদ্দেশ্যমূলক পরিবর্তন এনেছে। আচ্ছা, এই যে পরিবর্তন আনা, এটা হলো ভার্ব, এনেছে। কারা এনেছে? তারা। তাহলে এটা হলো আমার সাবজেক্ট। তাহলে তারা পরিবর্তন এনেছে, দে মেড। এই যে তারা এনেছে কি? কিছু উদ্দেশ্যমূলক পরিবর্তন, সাম ইন্টেনশনাল চেঞ্জেস। তাহলে ইন্টেনশনাল মানে আমরা আগেই শিখেছি উদ্দেশ্যমূলক, এখানে আমরা শিখলাম পরিবর্তনের ইংরেজি হচ্ছে চেঞ্জেস, সাম ইন্টেনশনাল চেঞ্জেস। কি ক্ষেত্রে? প্রজেক্টের খরচ পরিচালনার ক্ষেত্রে, ইন ম্যানেজিং দ্য প্রজেক্ট এক্সপেন্সেস। তো এই যে পরিচালনার ক্ষেত্রে বাংলাতে যদি কখনো এইসব এরকম থাকে তখন আমাদেরকে ইন প্রিপজিশন ব্যবহার করতে হয়। এবং কি পরিচালনা করার ক্ষেত্রে বলছে, পরিচালনা করার ইংরেজি আমরা শিখেছিলাম হচ্ছে ম্যানেজ। তাহলে ম্যানেজ থেকে হয়ে গেল হচ্ছে ম্যানেজিং। কেন? আমরা জানি যে প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব ব্যবহার করতে হয় তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হয়। তাহলে ইন ম্যানেজিং, ম্যানেজ মানে পরিচালনা করা, আর ইন ম্যানেজিং হলো পরিচালনা করার ক্ষেত্রে। কি পরিচালনা করার ক্ষেত্রে? দ্য প্রজেক্ট এক্সপেন্সেস, এই প্রজেক্টের খরচ পরিচালনা করার ক্ষেত্রে। আচ্ছা, আমি একটা বাক্য প্র্যাকটিস করার জন্য রেখেছি যে নিজের সময় সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি উদ্দেশ্যমূলক রুটিন তৈরি করা দরকার। ওকে, সঠিকভাবে তার ইংরেজি কি? প্রপারলি। পরিচালনা করা, তার ইংরেজি আমরা শিখলাম ম্যানেজ। উদ্দেশ্যমূলক, তার ইংরেজি আমরা শিখলাম ইন্টেনশনাল। তাহলে আমরা যেহেতু জানি, তাহলে আমাদেরকে এখন ইংরেজিটা প্র্যাকটিস করতে হবে। ওকে, তোমাদের জন্য প্র্যাকটিসটা আমি রাখলাম। আচ্ছা, এরপরে আমরা কোনটা শিখবো একটু দেখি, সেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। সামঞ্জস্যপূর্ণর ইংরেজি হচ্ছে কনসিস্টেন্ট। আকর্ষণীয়, তার ইংরেজি হচ্ছে কম্পেলিং। আকর্ষণীয়র আরো বিভিন্ন ইংরেজি আছে, কিন্তু আমরা এখানে কম্পেলিংটা শিখবো।
কৌশলগত তার ইংরেজি হচ্ছে স্ট্র্যাটেজিক। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা উদাহরণটা দেখি। উদাহরণটা আছে, বাজারে টিকে থাকতে কোম্পানিটি একটি কৌশলগত পরিকল্পনা নিয়েছে। বাজারে টিকে থাকতে কোম্পানিটি একটি কৌশলগত পরিকল্পনা নিয়েছে, যা তাদের পণ্যের সামঞ্জস্যপূর্ণ মান এবং আকর্ষণীয় বিজ্ঞাপন নিশ্চিত করবে। তাইলে সাবজেক্ট হলো আমার এই যে কোম্পানিটি, আর ভার্ব হলো হচ্ছে নিয়েছে। পরবর্তীতে আবার সাবজেক্ট আছে যা, এবং কি করবে, ভার্ব আছে হচ্ছে নিশ্চিত করবে। তাহলে আমরা ইংরেজিটা দেখি কি আছে। সেটা হলো এই যে দ্য কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড, কোম্পানিটা নিয়েছে। এখানে অ্যাডপ্ট মানে হচ্ছে ধারণ করা বা কোনো কিছু গ্রহণ করা। দ্য কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড, কোম্পানি গ্রহণ করেছে। হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করা হলো কেন? কারণ এই যে গ্রহণ করেছে, বলেছে, শুনেছে, দেখেছে, এগুলো থাকলে কি হয়? দ্য কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড এ স্ট্র্যাটেজিক প্ল্যান। এ স্ট্র্যাটেজিক প্ল্যান কৌশলগত পরিকল্পনা কি জন্য নিয়েছে? টু সার্ভাইভ, টিকে থাকতে, ইন দ্য মার্কেট, বাজারে। পরে আবার বলেছে যা নিশ্চিত করবে, হুইচ উইল এনশিওর, এনশিওর মানে কি? নিশ্চিত করা, কনসিস্টেন্ট কোয়ালিটি, সামঞ্জস্যপূর্ণ মান, অ্যান্ড কম্পেলিং অ্যাডভার্টাইজমেন্ট, আকর্ষণীয় বিজ্ঞাপন ফর দেয়ার প্রোডাক্টস, তাদের প্রোডাক্টের জন্য, তাদের প্রোডাক্টের বা তাদের পণ্যের জন্য। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখি। তার কৌশলগত নেতৃত্ব এবং সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্সের কারণে তিনি ক্লায়েন্টদের সামনে একটি আকর্ষণীয় প্রস্তাব উপস্থাপন করতে পেরেছেন। তাহলে ভার্বটা কি? যে উপস্থাপন করতে পেরেছেন। কে উপস্থাপন করতে পেরেছেন? তিনি। তাহলে এই আমাদের হলো সাবজেক্ট, আর আমাদের ভার্ব আমরা পেয়ে গেলাম। কিন্তু তারপর আগে যদি বাংলা বাক্যতে কারণে থাকে, যে কোনো কিছুর কারণে, তাহলে আমরা ইংরেজিটা শুরু করতে পারি ডিউ টু। ডিউ টু মানে হচ্ছে কারণে। তাহলে ডিউ টু হিজ স্ট্র্যাটেজিক লিডারশিপ, কৌশলগত নেতৃত্ব এবং কনসিস্টেন্ট পারফরম্যান্স, সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স, তার সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স এবং কৌশলগত লিডারশিপের কারণে। তাহলে এটুক হয়ে গেল। কি করতে পেরেছেন? তিনি উপস্থাপন করতে পেরেছেন। সাবজেক্ট, হি ওয়াজ এবল টু প্রেজেন্ট, এখানে হলো হি হলো সাবজেক্ট, আর পেরেছেন উপস্থাপন করতে, তার ইংরেজি হচ্ছে ওয়াজ এবল টু প্রেজেন্ট। হি ওয়াজ এবল টু প্রেজেন্ট, এটা পেরেছেন ওয়াজ দিয়ে করা হলো কেন? কারণ এটাকে অতীত বোঝানো হচ্ছে। হ্যাঁ, অতীত বোঝানো হচ্ছে। এখানে যদি ওয়াজ না দিয়ে যদি প্রেজেন্ট পারফেক্ট করা হতো, যে হি হ্যাজ বিন এবল টু প্রেজেন্ট, তারপরেও হতো। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি, যে পাস্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট এটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায়। মানে অর্থর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট কিন্তু ব্যবহার করা যায় ইন্টারচেঞ্জেবলি। ওকে, তাহলে হি ওয়াজ এবল টু প্রেজেন্ট, এগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। যে বাংলা বাক্যের শেষে যদি কখনো থাকে পেরেছেন, করেছেন, বলেছেন, শুনেছেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? যে আমাদেরকে ব্যবহার করতে হবে হি ওয়াজ এবল, তিনি পেরেছেন বা তিনি সক্ষম হয়েছেন, টু প্রেজেন্ট, উপস্থাপন করতে, এ কম্পেলিং প্রপোজাল, এ কম্পেলিং প্রপোজাল, একটা আকর্ষণীয় প্রস্তাব, টু দ্য ক্লায়েন্টস, ক্লায়েন্টদের সামনে। তো এই হলো বিষয়। আমি একটা উদাহরণ বাক্য প্র্যাকটিস করার জন্য রেখেছি। সেটা হচ্ছে কি, যে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের জন্য একটি কৌশলগত পরিকল্পনা, সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এবং আকর্ষণীয় ব্র্যান্ডিং প্রয়োজন। এটা কিন্তু তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবে, এবং আমাকে যদি লিখে জানাও তাহলেও আমি খুশি হব, দেখবো যে তোমরা কেমন শিখছো। ওকে।